দেবরাজের ল্যাপটপে তদন্তকারীদের নজর, ল্যাপটপের সঙ্গে মোবাইল ফোনেও। কারণ তিনটি মোবাইল ফোনের মধ্যে থেকে দুটি মিসিং, এখনো পাওয়া যাচ্ছে না খুঁজে। আর একটা যেটা পাওয়া গেছে সেটার একাধিক জায়গায় দেখা যাচ্ছে চ্যাট হিস্ট্রি ডিলিট করা হয়েছে। তাহলে ওই চ্যাটে কি ছিল যেগুলো ডিলিট করে দিতে হলো, যেগুলো তদন্তকারীদের হাতে পড়লে হয়তো বিপদ বাড়ত দেবরাজের? কি ছিল লেনদেনের তথ্য? কোথা থেকে টাকা কোথায় গিয়েছে, কার হাতে গিয়েছে, কার হাত থেকে এসেছে, সেই সব তথ্যই কি ওই চ্যাটে ছিল? কি ছিল ওই চ্যাটে? এবং যে চ্যাটগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো যদি আবার ফেরত না পাওয়া যায় বা সেগুলো যদি না দেখা যায়, তাহলে তো নতুন করে কোনো তথ্য প্রমাণ পাওয়া যাবেই না। তাহলে তদন্তকারীরা কি করবেন? অনুপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপ, তো দেবরাজ চক্রবর্তী ইতিমধ্যে যে 3টি ফোন ব্যবহার করতো তার মধ্যে একটি মোবাইল ফোন উদ্ধার করতে পেরেছে, কিন্তু আরো 2টি মোবাইল ফোন, সেই মোবাইল ফোন ইতিমধ্যেই উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তাই জন্য দেবরাজ চক্রবর্তীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং দেবরাজ চক্রবর্তী একটি মোবাইল ফোন উদ্ধার হচ্ছে, সেখান থেকে দেখা যাচ্ছে একাধিক যে চ্যাট, হোয়াটসঅ্যাপের যে চ্যাট, সেই চ্যাট ডিলিট করা হয়েছে, কল ডিটেলসের তথ্য ডিলিট করা হয়েছে। মনে করা হচ্ছে একাধিক ব্যক্তির সঙ্গে যে কথোপকথন থেকে শুরু করে একাধিক বিষয় দেখা যাচ্ছে 4 তারিখ, গত 4 তারিখের পরবর্তী ক্ষেত্রে যেমন সমস্ত মেসেজ ডিলিট করা হয়েছে এবং 4 তারিখের আগেও একাধিক কথোপকথন সমস্ত কিছু ডিলিট করা হয়েছিল। এবং দেবরাজ চক্রবর্তীকে কিন্তু এই নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই ফরেন্সিক আধিকারিক তাদের সহযোগিতা নেওয়া হচ্ছে, তার কারণ মোবাইল ফোনের একাধিক যেহেতু চ্যাট ডিলিট করা হয়েছিল এবং সেগুলো পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে। দেবরাজ চক্রবর্তী বলা হচ্ছে 3টি মোবাইল ফোন ব্যবহার করতো, কিন্তু 2টি মোবাইল ফোন এখনো পর্যন্ত মিসিং রয়েছে। সেই মোবাইল ফোনেও কিন্তু আরো বেশ কিছু জোরালো তথ্য রয়েছে এমনটা মনে করছে। এবং অন্যদিকে তাদের অনুমান এখান থেকেও কিন্তু চ্যাট ডিলিট করা হয়েছে এবং সেই মোবাইল ফোন পাওয়ার পরবর্তী ক্ষেত্রে ফরেন্সিকে পাঠাবে সেগুলো পুনরুদ্ধারের জন্য। কিন্তু অন্যদিকে বলা হচ্ছে দেবরাজ চক্রবর্তীকে সেই নিয়ে বারবার ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কারণ যে আরো 2টি মোবাইল ফোন তিনি ব্যবহার করতেন সেই 2টি মোবাইল ফোন কিন্তু গুরুত্বপূর্ণ তদন্তে, এমনটাই তারা মনে করছে। অনুপ, এর আগে ল্যাপটপ পাওয়া গেছে, সেই ল্যাপটপ থেকে কি পাওয়া গিয়েছে? তবে তদন্ত প্রক্রিয়া যখন দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার করা পরবর্তী ক্ষেত্রে যখন তার বাড়িতে তল্লাশি করা হয়েছিল, অদিতি বংশীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার বাড়ি থেকে নাগেরবাজার এলাকা শ্যামনগর ফ্ল্যাট, সেখান থেকে যে ল্যাপটপ উদ্ধার করা হয়েছিল সেই ল্যাপটপে কিন্তু গুরুত্বপূর্ণ যে তথ্য রয়েছে, দেবরাজ চক্রবর্তী ডিসি গ্লোবাল নামে যে কোম্পানি, সেই কোম্পানির সঙ্গে লেনদেন সম্বন্ধে তথ্য রয়েছে। অন্যদিকে এই কোম্পানির মাধ্যমে একাধিক কিন্তু সম্পত্তি হস্তান্তর করা হয়েছিল। তার পাশাপাশি 2021 থেকে 2024 পর্যন্ত একাধিক সম্পত্তি কেনা হয়েছিল, এরকমও তথ্য মিলেছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে এই কোম্পানির মাধ্যমে কিন্তু রাঁচি অর্থাৎ ঝাড়খণ্ডের এক ব্যবসায়ীকে টাকা ট্রান্সফার করা হয়েছে একাধিকবার এবং মনে করা হচ্ছে ভিন রাজ্যে হোটেল ব্যবসার ক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করা হয়েছিল। সেই কারণে ল্যাপটপ থেকে যে তথ্য উদ্ধার হচ্ছে বা ল্যাপটপ কিন্তু তদন্তে অনেক অগ্রগতি আনবে। তার কারণ এই ডিসি গ্লোবাল কোম্পানির কথা বলা হচ্ছে, এই দেবরাজ চক্রবর্তীর এই কোম্পানির মধ্যে একাধিক লেনদেন, হস্তান্তর, সম্পত্তি, বিভিন্ন কিছু তথ্য মিলেছিল এবং এই ল্যাপটপ থেকেই কিন্তু এই ল্যাপটপ দেখিয়ে বেশ কিছু তথ্য পাওয়ার পরে তা নিয়ে পরিষ্কার হওয়ার জন্য, জোরালো হওয়ার জন্য আরো দেবরাজ চক্রবর্তীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই সিটের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। ডিসি গ্লোবাল কোম্পানি, এই ডিসি গ্লোবাল কোম্পানি মূলত কি কাজ করতো? মানে একটা কোম্পানি ফর্ম করা হয়, সেই কোম্পানির মাধ্যমে হয়তো জমি বাড়ি কেনা বেচা হতে পারে, সেই কোম্পানির মাধ্যমে কনস্ট্রাকশনের কাজ হতে পারে। এই ডিসি গ্লোবাল কোম্পানি কি কাজ হতো? এই কোম্পানির কাজ কি? দেখো, সিটের পক্ষ থেকে এই ডিসি গ্লোবাল কোম্পানি কিন্তু আতস কাছের তলায়, এমনটা বলা চলে। এবং এই কোম্পানির মাধ্যমে কি কাজ হতো এইগুলোই কিন্তু ইতিমধ্যেই তারা জানার চেষ্টা করছে, তার কারণ বেশ কিছু তথ্য ইতিমধ্যে তাদের হাতে উঠে এসেছে। এই ডিসি গ্লোবাল কোম্পানির মধ্যে একাধিক জমি কেনা হয়েছিল, কম টাকায় জমি কেনা হয়েছিল, যে জমির পরিমাণ বিপুল ছিল এবং সম্পত্তি হস্তান্তর করা হয়েছিল। অর্থাৎ দেবরাজ চক্রবর্তীর যে সমস্ত কাজকর্ম তিনি করতেন, হোটেল ব্যবসায় যে সমস্ত বিনিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে এই কোম্পানির মাধ্যমেই করতো। এবং দেবরাজ চক্রবর্তী যখন ব্যারাকপুর জেলার সাংগঠনিক দায়িত্ব পেয়েছিল, যুবর দায়িত্ব পেয়েছিল, তখন থেকে কিন্তু প্রথম যখন যুবর দায়িত্ব পায় এই ডিসি গ্লোবাল কোম্পানি খোলা হয়েছিল এবং এই কোম্পানির মাধ্যমেই বলা হচ্ছে দেবরাজ চক্রবর্তী একাধিক ব্যবসার ক্ষেত্রে লেনদেন করেছিল, জমি কেনার ক্ষেত্রে লেনদেন করেছিল এবং সম্পত্তি হস্তান্তর থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে এই কোম্পানিকে সামনে রেখে সমস্ত কিছু করেছিল। তার কারণ ইতিমধ্যেই সিটের পক্ষ থেকে আতস কাছের তলায় রাখছে ডিসি গ্লোবাল কোম্পানিকে, তার কারণ এই কোম্পানির ধরেই কিন্তু বেশ কিছু সম্পত্তির হদিশ মিলেছে। 200 কোটি টাকার কিন্তু এখনো পর্যন্ত সম্পত্তির পরিমাণ হদিশ মিলেছে। রাজারহাট, নিউ টাউন থেকে শুরু করে জগদীশপুর মৌজা, অন্যদিকে ঠাকদারি মৌজা, এই প্রত্যেকটি জায়গায় এই বিপুল পরিমাণ যে জমি কেনা হয়েছিল দেবরাজ চক্রবর্তী পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে 2021 থেকে 2024-এর মধ্যে সেগুলো ডিসি গ্লোবাল কোম্পানির মাধ্যমেই দেবরাজ চক্রবর্তী কিনেছিলেন এবং যে সমস্ত ব্যবসায়িক কাজকর্ম তার এই কোম্পানির মাধ্যমেই তিনি করতেন এবং এমনটাই অফিস ছিল তার বাড়ির অফিস, পুরনো বাড়ির এই অফিসে বসে সমস্ত কাজকর্ম দেখভাল তিনি করতেন।
টিসি গ্লোবাল কোম্পানি, এই টিসি গ্লোবাল কোম্পানিতেই এবার নজর। তার কারণ এই টিসি গ্লোবাল কোম্পানি থেকে একের পর এক নাম উঠে আসছে। এবার তদন্তকারীরা মনে করছেন যে এই ডিসি গ্লোবাল কোম্পানি এখান থেকেই কি আসলে টাকা সাইফন করা হতো, এক জায়গা থেকে আরেক জায়গায় দেওয়া হতো, এই প্রশ্নগুলো উঠছে। এবং দেবরাজ চক্রবর্তীকে আজ যখন জিজ্ঞাসাবাদ করা হয়, দেবরাজ চক্রবর্তীকে কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে এবং বেশ কিছু তথ্য পাওয়া যায়নি, কারণ সেই প্রশ্নগুলোর উত্তর তিনি দিচ্ছেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেবরাজ চক্রবর্তী কিভাবে দেবরাজ চক্রবর্তী এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলেন এবং যখন গিয়েছেন ক্যাশ টাকা নিয়ে গিয়েছেন। দেবরাজ চক্রবর্তী কিভাবে এত টাকার মালিক হয়ে গেলেন। সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে কি বলছেন একবার শোনাবো আপনাদের। 1300 কোটি না 1500 কোটি এনার সম্পত্তি শোনা যাচ্ছে। তাহলে এই সম্পত্তি শুধু দেবরাজের সম্পত্তি না, এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কিছু সম্পত্তি আছে ওর নামে করা বা ওনার স্ত্রীর নামে করা, এই সবই তদন্ত হওয়া উচিত। আমরা বিভিন্ন সময় দেখেছি, সে কালীঘাটের কাকুর সেই অডিও রেকর্ডিং হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছে। বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসে এটা প্রমাণিত হয়ে গেছে যে উনি নৈবেদ্য ছাড়া খুশি হন না। তো স্বাভাবিকভাবে দেবরাজ এত কিছু করেছে, সে নৈবেদ্য পাঠায়নি ওখানে, সেটা তো হতে পারে না। প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার তার স্বামী সাকির আলীকে গ্রেপ্তার করেছিল এনআইএ তাকে গ্রেপ্তার করেছিল রামনবমীতে 2023-এ রামনবমীতে হিংসার ঘটনায় তার যোগাযোগের জন্য বা তার মদতের জন্য তাকে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। জামিন পেয়ে গেলেন আজ। কোন শর্তে জামিন, কিভাবে জামিন জানবো। অমিত আছে আমার সঙ্গে। অমিত, দেখো, এনআইএ স্পেশাল কোর্টে আজকে শাকিল আলীর যিনি আইনজীবী ফাজিলা আহমেদ, তিনি জামিনের জন্য তিনি সওয়াল করেন এবং সওয়াল করতে গিয়ে তিনি বলেন যে 3 বছর আগের মামলা এবং এই মামলাতে অন্যান্য যারা গ্রেপ্তার হয়েছেন তারা প্রত্যেকে জামিনে রয়েছেন। এমনকি শাকিল আলীর এফআইআর তার নাম নেই এবং এছাড়া তিনি যতবার এনআইএ ডেকেছে তদন্তে তিনি সহযোগিতা করেছেন এবং একই সঙ্গে তিনি অসুস্থ। এই সমস্ত মেরিটকে তিনি সামনে রাখেন আজকে আদালতে সওয়াল করার সময়। অন্যদিকে এনআইএর তরফে আজকে জামিনের বিরোধিতা করা হলেও আজকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। সেক্ষেত্রে 15 দিন অন্তর শাকিল আলীকে এনআইএ অফিসে গিয়ে এনআইএ তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে, অর্থাৎ তদন্তে সহযোগিতা করতে হবে এবং আমাদের রাজ্যের ছাড়া বা রাজ্যের ছেড়ে ভিন রাজ্যে তিনি কোনো কাজে যান তাহলে আদালতের অনুমতি নিতে হবে। এই মর্মেই 10,000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছে এনআইএ স্পেশাল কোর্ট। ধন্যবাদ। আমি অনেকগুলো গ্রাউন্ড বলেছি, যে গ্রাউন্ডগুলো হচ্ছে যে 3 বছর কেস ইনভেস্টিগেশন চলছে কিন্তু কোনো ডেভেলপমেন্ট নেই। দ্বিতীয় হচ্ছে সবাই বেলে আছে, সবাই যখন বেলে আছে 3 বছর যখন ইনভেস্টিগেশনের কোনো ডেভেলপমেন্ট নেই এবং ইনি এই ভদ্রলোক যতবার ডেকেছে ততবার এনআইএ অফিসে গেছেন এবং কোঅপারেট করেছেন, যেখানে কোঅপারেশন করেছেন এবং সেখানে এবং উনি অসুস্থ মানুষ, অসুস্থ থাকা অবস্থায় কোঅপারেট করেছেন। এরকম অবস্থায় একজনকে বেল দেওয়া হোক, আমরা এই গ্রাউন্ডেই বেল চেয়েছি। 2টো শর্তে জামিন দেওয়া হলো। সে 2টো শর্ত হচ্ছে, একটা হচ্ছে 15 দিন অন্তর একবার করে এনআইএ অফিসে যেতে হবে এবং কোর্টের পারমিশন ছাড়া স্টেটের বাইরে যেতে পারবেন না এবং এটা টিল ফাইলিং অফ চার্জশিট পর্যন্ত এই শর্তটা। একটা কাউন্সিলর যদি কোথাও যদি বাড়িতে বসে থাকে তার জন্য কনস্পিরেটর প্রমাণ করা যায় না, কিন্তু প্রমাণ করতে গেলে তার অ্যাক্টিভ রোল হতে হবে, তার প্রেজেন্সটা হতে হবে, ওখানে থাকতে হবে, তাকে কাউকে উত্তেজনা কথাবার্তা বলছে দেখাতে হবে বা সে আগে এই ধরনের কোনো কাজ করার জন্য কোনো উত্তেজিত করেছে লোককে এমন কিছু দেখাতে হবে। কোনো উত্তেজনা করেছে এমন কোনো কিছু দেখাতে পারিনি। কাউন্সিলর এলাকায় থাকবে না কি হবে, কিন্তু কাউন্সিলর কখনো তাকে উস্কেছে একটা লোককে এমন কিছু দেখানো নেই। সেটা লাইসেন্সড একটা কাউন্সিলর এবং তার ওয়াইফ যেখানে এমপি ছিলেন ওই সময়, তো ওনাদের লাইসেন্সটা উনি লাইসেন্স ছিল। একাধিক কার্তুজ পাওয়া গিয়েছে, ওই গুলিগুলো লাইসেন্স গুলি, তার পেপারটা আমরা দেখিয়েছি। আর এই সাকির আলীকে যেদিন গ্রেপ্তার করে এনআইএ সেদিন অপরূপা পোদ্দারকে দেখা গিয়েছিল এই গাড়ির সামনে তিনি চলে আসেন এবং সে সময় কর্তব্যরত পুলিশ অফিসার যিনি ছিলেন, পুলিশের কাজ যারা করছিলেন তাদের গায়ে হাত তোলেন তিনি। দেখুন দিদি কি বলবেন, 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 দিদি কি বলবেন। সেদিনের সেই ঘটনার জন্য তাকে থানায় ডেকে পাঠানো হয়েছিল, প্রথমবার তিনি যাননি, কিন্তু তারপর আজ শ্রীরামপুর থানায় দেখা গেল অপরূপা পোদ্দার গিয়েছেন কালো কোট পরে। একসময় তিনি আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতেন,
তিনি গিয়েছিলেন আজ কালো কোট পরে থানা থেকে যখন বেরোচ্ছেন দেখুন অসুস্থ হয়ে পড়ে গেলেন। কি হয়েছিল তার? প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ তাকে থানায়, তারপর বেরোনোর সময় এই ছবি। আমার সঙ্গে রানা রয়েছে। রানা, অপরূপা পোদ্দার আছে, দেখলাম তিনি যখন গেলেন যখন তিনি প্র্যাকটিস করতেন সেই সময় সেই কালো কোট পরে তিনি গেলেন, থানায় গেলেন, প্রায় ঘন্টা চানেক ভিতরে ছিলেন, যখন বেরিয়ে এলেন তখন দেখলাম তিনি অসুস্থ হয়ে পড়লেন। কি হয়েছিল? হ্যাঁ দেখো অতনু, প্রায় দীর্ঘ 4 ঘন্টা ধরে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। এরপর 4:10 নাগাদ যখন তিনি শ্রীরামপুর থানা থেকে যখন একটি বাইকে উঠে যখন উনি বাড়ির দিকে রওনা দিতে যান, সেই সময় দেখা গেল যে তিনি সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে উনি পড়ে গেলেন। এতটাই তিনি বিধ্বস্ত ছিলেন, যেহেতু তিনি প্রথমবার যখন হাজিরা শ্রীরামপুর থানায় যে হাজিরা ছিল গত বুধবার, তিনি সেই হাজিরা এড়িয়েছিলেন। এরপরে যখন আবার আস্থার হাজিরা ছিল, ঠিক সময়ের নির্ধারিত সময় 12:05 তিনি আসেন। কিন্তু দীর্ঘ প্রায় 4 ঘন্টা 10 মিনিট ধরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার পর তিনি কিন্তু অনেকটা বিধ্বস্ত অবস্থায় বেরোচ্ছিলেন। কারণ সেই দিন থেকে যেভাবে পুলিশের সাথে, বিশেষ করে সংবাদ মাধ্যমের সাথে উনি যে লুকোচুরি খেলেছেন, সেটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল। কারণ যেটা পুলিশের তদন্তকারী অফিসাররা তাকে দীর্ঘক্ষণ ধরে যে জেরা করেছিল, যে সমস্ত প্রশ্নগুলো ছিল, যে সেই দিন যে উনি মহিলা পুলিশ কর্মীর সাথে দুর্ব্যবহার করেছেন একজন প্রাক্তন এমপি হয়ে, কেন সেদিন ঘটনাটা ঘটিয়েছিলেন, কি তার উদ্দেশ্য ছিল। কারণ সেই সময় তো এনআইএ তার স্বামী শাকির আলীকে গ্রেপ্তার করে তাকে তো গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে কি কোনো প্ররোচনার উদ্দেশ্য ছিল? ঠিক এইরকম নানান প্রশ্নের কিন্তু উনি জর্জরিত হয়ে পড়েন, এবং যে প্রশ্নের উত্তর কিন্তু সঠিকভাবে পুলিশের কাছে তিনি দিতে পারেননি। ফলে সেই একটা মানসিক চাপ যেমন ছিল, তারপরে তার স্বামী শাকির আলী যেহেতু এনআইএর জন্য কোর্টে তার আজকে হাজিরা ছিল, সেখানেও তিনি ছিলেন। ফলে এই দুই মিলিয়ে মিশিয়ে তিনি কিন্তু বেশ কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন। যেটাই দেখা গেল শ্রীরামপুর থানা থেকে তিনি যখন বেরিয়ে ঠিক 10 পা থানার ঠিক গেটের সামনে 10 পা আগেই বাইকে বসতে গিয়ে তিনি মাথা ঘুরে পড়ে যান। তারপর তাকে টোটো করে তুলে নিয়ে গিয়ে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে গাড়ি ঢুকিয়েও কিন্তু সেই গাড়ি ঘুরিয়ে চলে গেল, কারণ সাংবাদিকরা তার পিছনে ফলো রেখেছিল। ইতিমধ্যেই তিনি কিন্তু রিসরা ছাই রোডে যে তার নিজের বাড়িতে তিনি এখন রয়েছেন। তবে যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে এই অপরূপা পোদ্দারকে এই দীর্ঘ 4 ঘন্টা 10 মিনিট ধরে জেরা করার পরও তার থেকে কিন্তু পুলিশের যে মেন যে তাদের যে ধারায় তাদের তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এই প্রাক্তন সাংসদ দেননি। ফলে হয়তো আবার তাকে শ্রীরামপুর থানার হাজিরা দেখা যাক আবার হাজিরা দেওয়ার জন্য তাকে ডাকলে তিনি আসেন, নাকি আবার তারপরে আবার একদিন ডাকতে হবে তারপরে তিনি আসেন, সেদিকেও আমাদের নজর থাকবে। ব্রেকিং নিউজ আসছে, মমতার তৃণমূলের অফিসের সামনে নব তৃণমূল, অর্থাৎ মমতা তৃণমূলের যে অফিস মেট্রোপলিটন তৃণমূল ভবন, সেখানে নব তৃণমূল। আবির আছে আমার সঙ্গে। আবির, আমি বোঝার চেষ্টা করব যে কোনো তাদের মধ্যে কি কোনো আলাপ আলোচনার সুযোগ ছিল? কেন? দেখো, কিছুক্ষণ আগেই তারা সেখানে গিয়ে পৌঁছে গিয়েছেন, এবং যারা বিদ্রোহী তৃণমূল কংগ্রেস বলে পরিচিত যে সমস্ত নেতারা রয়েছেন তারা সেখানে গিয়ে পৌঁছন। এবং মনে করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে মেট্রোপলিটনের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের তাদের তরফ থেকে আলোচনা করা হতে পারে কয়েকজনের সাথে। যে পার্টি অফিসে এমনিতেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তুমি জানো যারা মালিক ছিলেন তাদের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল। তারা নোটিশে উল্লেখও করেছিলেন যে এই পার্টি অফিস ছেড়ে দিতে হবে। সেই মর্মে কাজও শুরু হয়, অনেক জিনিস সরানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে যেতে থাকে। এবার আজকে দেখতে পাওয়া যাচ্ছে যারা বিদ্রোহী তৃণমূলের যারা রয়েছেন তারা সেখানে পৌঁছেছেন। আখরুজ্জামান রয়েছেন, জাভেদ খান, তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে যে সন্দীপন, ঋতব্রত, তারাও কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছতে তারা শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই যে নয়া তৃণমূল কংগ্রেস যেটা তৈরি করা হয়েছিল
সেই নয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জাতীয় কর্মসমিতি তৈরি করা এবং সেই জাতীয় কর্মসমিতিতে তাদের যে পার্টি অফিস, সেই পার্টি অফিস তারা আমরা জানি যে তারা একটা ঠিকানা দেন এবং আগামী দিনে হয়তো তারা বাইপাসের কাছেরই কোনো একটি জায়গা থেকে, পুরনো জায়গা থেকে তারা দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে চালাতে চান, তার একটা ইঙ্গিত মিলছে, হয়তো সেই কারণেই তাদের এখানে আসা। তবে এখনো পর্যন্ত তারা পুরোপুরিভাবে ব্যাখ্যা দেননি যে তারা কেন এখানে এসছেন। তবে যেহেতু দেখতে পাওয়া যাচ্ছে যে ফিরহাদ হাকিম, ঋতব্রত, সন্দীপন তারা প্রত্যেকে সেখানে গিয়ে পৌঁছে গিয়েছেন, ফলে স্বাভাবিকভাবেই পার্টি অফিস সংক্রান্ত বিষয় নিয়ে তারা দেখে নিতে চান, আলোচনা করতে চান, সে কারণেই নেতাদের সেখানে পৌঁছানো। আবির, এই দুই পক্ষের মধ্যে ব্যবধান এতটাই বেড়ে গিয়েছিল, কারা আসল তৃণমূল বা কারা তৃণমূলের লোগো, তৃণমূলের অ্যাসেট ব্যবহার করবেন, তার জন্য নির্বাচন কমিশনে গিয়েছেন, আলাদা আলাদা কর্মসমিতির তালিকা তৈরি করা হয়েছে, সেই তালিকা জমাও দেওয়া হয়েছে। এরকম একটা জায়গায় দেখা যাচ্ছে যে যারা বিক্ষুব্ধ তারা এই পুরনো তৃণমূলের অফিসে বা মমতা তৃণমূলের অফিসে কি কি কারণ, কি কি ফ্যাক্টর থাকতে পারে বলে মনে হয়? আবির, আবির শোনা যাচ্ছে? নেটওয়ার্কের কিছু সমস্যা হতে পারে, হয়তো আমরা যোগাযোগ করবো। মেট্রোপলিটনের তৃণমূল অফিসের সামনে ঋতব্রত, সন্দীপনরা রয়েছে। আবির আছে আমার সঙ্গে? আবির শোনা যাচ্ছে? মানে এদের তো যাদের বাড়িটা নজর থাকবে, এই খবরে নজর থাকবে। আবিরের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করবো। সেবাশ্রয়, এই সেবাশ্রয় নিয়ে এবার অ্যাকশন। মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন, তারপরে এই সেবাশ্রয় নিয়ে অ্যাকশন। বেশ কিছু কারণ খোঁজার চেষ্টা চলছে। এই সেবাশ্রয় চলতো কিভাবে? স্বাস্থ্য দপ্তরের কোনো অনুমতি নেই, কোনো অনুমোদন নেই, অথচ সেবাশ্রয় চলছে। সেখানে চিকিৎসার ব্যবস্থা রয়েছে, সেখানে ওষুধ রয়েছে, সেখানে মেডিকেল ক্যাম্প, হেলথ চেক আপ সব কিছুই হচ্ছে। কিভাবে? সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে এবং কড়া পদক্ষেপ সেবাশ্রয় নিয়ে। এবার কি ভাবনা চিন্তা, কিভাবে এগোনো হচ্ছে, সরকার কি করতে চাইছে সেবাশ্রয়ের প্রসঙ্গে, বা সেবাশ্রয়ের তদন্ত কিভাবে করতে চাইছে জানবো। সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, পুলিশি তদন্তের রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তর চেয়েছে ইতিমধ্যেই সেবাশ্রয় নিয়ে। দক্ষিণ 24 পরগনা জেলায় সেবাশ্রয় যে কর্মসূচি পরিচালনা হয়েছে, সূত্রের খবর সেখানে স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছিল না। স্বাস্থ্য দপ্তরের অনুমোদনের বাইরে কিভাবে সেবাশ্রয় কর্মসূচি চলেছিল, বা বিশেষ করে সেবাশ্রয় কর্মসূচির সঙ্গে কোনো সরকারি চিকিৎসক যুক্ত ছিল কিনা, সরকারি পরিকাঠামো ব্যবহার করা হয়েছিল কিনা, এগুলি স্বাস্থ্য দপ্তর খতিয়ে দেখছে। ইতিমধ্যেই স্ক্যানারে রয়েছেন কয়েকজন সরকারি আধিকারিক, মূলত দক্ষিণ 24 পরগনা জেলায় সেবাশ্রয় কর্মসূচি নিয়ে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। পুলিশি তদন্তের রিপোর্ট স্বাস্থ্য দপ্তর হাতে পেলে তবেই তার পরবর্তী পদক্ষেপ শুরু করবে। কিন্তু প্রাথমিকভাবে স্বাস্থ্য দপ্তরের তরফে রাজ্যের, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলায় রাজ্যের যে স্বাস্থ্য পরিকাঠামো, সেই পরিকাঠামো ব্যবহার করা হয়েছিল কিনা, এবং পরিকাঠামো ব্যবহার করা হলে সেক্ষেত্রে কোন কোন সরকারি আধিকারিক পরিকাঠামো ব্যবহারের ক্ষেত্রে মঞ্জুর করেছিলেন, সমস্ত দিক খতিয়ে দেখছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে ইতিমধ্যেই সেবাশ্রয় কর্মসূচি নিয়ে অ্যাকশন শুরু করেছে রাজ্য সরকার। এবং এ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী কি বলছেন একবার শোনাই। নিয়ে অ্যাকশনে রাজ্য সরকার ইতিমধ্যেই পুলিশের কাছে যে সমস্ত অভিযোগ জমা পড়েছে, সেই সমস্ত অভিযোগের তদন্ত রিপোর্ট স্বাস্থ্য মন্ত্রক তলব করেছে। আমাদের সঙ্গে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। শারদবাবু, সেটা হচ্ছে সেবাশ্রয় নিয়ে আপনি এর আগেও বলেছেন যে এটা চরম একটা অপরাধ। ইতিমধ্যেই পুলিশের কাছে প্রচুর অভিযোগ জমা পড়েছে। আপনি জানিয়েছিলেন, আপনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে সাবধান, ক্রাইম। আমি আমাদের নির্বাচনের আগে গলা ফাটিয়ে চিৎকার করেছিলাম যে সেবাশ্রয় হচ্ছে ভণ্ডামি, এটা ভণ্ডামির আশ্রয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নেতা নন, উনি অভিনেতা। সুতরাং এই সেবাশ্রয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার নামে উনি নাটক করেছেন। খালি একটিও চিকিৎসক ছিলেন না, আয়ুষেরও পাশ করা চিকিৎসক ছিলেন না। যারা ছিলেন আয়ুষের কিছু পড়ুয়া আর গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, তারা ছিল গলায় স্টেথো লাগিয়ে। পুরোটাই ভণ্ডামি, পুরোটাই নাটক, এটা ক্রিমিনাল নেগলিজেন্স। আমার মনে হয় পশ্চিমবঙ্গের নাগরিকদের সঙ্গে দ্বিচারিতা এবং বঞ্চনা, এই জিনিস যেন আর জীবনেও না করার সাহস পায়। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে কড়া পদক্ষেপ নিতে।
জানতে। ইতিমধ্যেই যে অভিযোগগুলো জমা পড়েছে স্বাস্থ্যমন্ত্রক সেই রিপোর্টগুলো আপনারা চেয়েছেন এবং রিপোর্ট চেয়েছি, প্রত্যেকটা স্বাস্থ্যমন্ত্রক রিপোর্ট চেয়েছে। সেবাশ্রয় কারা গেছিল, কে গেছিল, কার অঙ্গুলি হেলনা হয়েছিল, কে অর্গানাইজার ছিল, এগুলি নিয়ে আমরা রিপোর্ট চাইছি। দেখি, অনুসন্ধান হবে, তদন্ত হবে, কি বেরোয় দেখা যাবে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারাও তো সেই সেবাশ্রয়ের ক্যাম্পে ছিলেন, যারা গেছিলেন বা যারা এই কাজ করেছেন, পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে, নাগরিকদের সঙ্গে এই অনাচার এবং অবিচার করেছেন, তারা সুবিচার পাবেন। একেবারেই স্বাস্থ্যমন্ত্রী তিনি পরিষ্কার জানালেন সেবাশ্রয়ের যে শিবিরে যে সমস্ত স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে যারা গেছিলেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে এবং সেবাশ্রয় নিয়ে যে অভিযোগের পাহাড় সামনে এসেছে সেই সমস্ত পাহাড়ের তদন্ত হবে এবং দোষীদের শাস্তি হবে। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। এর আগে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিযোগ এসেছে, আমি দেখেছি, এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করা হবে। ও মডেল তো দেখিয়েছেন বা ফলতাতে, আর নতুন মডেল না দেখানোই ভালো। অভিষেকের সেবাশ্রয়ের বিরুদ্ধে ভুরি অভিযোগ, নতুন করে আরো অভিযোগ উঠে আসছে। আনিসুদ্দিন আছে আমার সঙ্গে, কথা বলবো একবার আনিসুদ্দিনের সঙ্গে। নতুন করে আর কি অভিযোগ উঠে আসছে আনিসুদ্দিন? অভিযোগ দায়ের হয়েছে অনুমোদনহীন চিকিৎসা এবং ডায়াগনস্টিক কেন্দ্র পরিচালনার অভিযোগে ডায়মন্ড হারবারের বাসিন্দা সুখদেব দাস তিনি একটি অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার থানা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছেন এবং যে ধারাগুলি বিএনএস এর যে ধারাগুলি ব্যবহার করা হয়েছে 318(4) প্রতারণার মাধ্যমে সম্পত্তি আর্থিক ক্ষতি সাধন, 319 সহ একাধিক ধরনের যে মামলা রয়েছে, ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট এবং যে ন্যাশনাল যে মেডিকেল কমিশনের যে অ্যাক্ট রয়েছে, সমস্ত একাধিক যে ধারাগুলি রয়েছে সেই ধারা রুজু করা হয়েছে। অন্যদিকে এলাকার যারা সাধারণ মানুষ যারা এই সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে নিজেদের চিকিৎসার জন্য গিয়েছিলেন, তাদের যে বিস্ফোরক অভিযোগ যে সেখানে শুধুমাত্র পড়ুয়া যারা শ্রেণীপ্রাপ্ত যারা পড়ুয়া ছিল তাদেরকে দিয়ে চিকিৎসা পরিষেবা চালানো হতো, এমনকি সেখানে গিয়ে তাদের রোগ তো সারেইনি, অথচ তারা বেশি অসুস্থ হয়ে পড়েছিল এবং তাদেরকে যে ওষুধগুলো দেওয়া হতো সেগুলো নিম্নমানের, সেই ওষুধ খেয়ে তারা আরো বেশি অসুস্থ হয়ে পড়েছিল, এমন কিন্তু বিস্ফোরক অভিযোগ করা হচ্ছে। একেবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবা। নো কমেন্টস, এখনো পর্যন্ত বলার মতো কিছু আসেনি। কমপ্লেনটা করেছেন আপনি? আমি বললাম নো কমেন্টস, এখনো বলার মতো কিছু আসেনি।